রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। রাজধানীর হাজারীবাগে ট্যানারির গোডাউনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। বিশ্ববাজারে চালের দর কমলেও দেশে উল্টো চিত্র, শীতকালীন সবজিতে ক্রেতার স্বস্তি মিললেও গলার কাটা এখন কৃষকের। সর্দি কাশি জ্বর ফ্লুর মতোই নতুন ভাইরাস HMPV, বলছেন চিকিৎসকরা। চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের জন্য 7 নির্দেশনা। গোপালগঞ্জ ও চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত। বরিশালে অবৈধ যানবাহনের বাড়াবাড়ি, যানজট দুর্ভোগ বাড়ছেই। বিচারক 23 জন, এজলাস 15টি। শরীয়তপুরে ব্যাহত আদালতের কার্যক্রম, প্রকট হচ্ছে মামলা জট। Rainbow Paints, the color of joy. আমন্ত্রণ নিউজ 24 দেশের সংবাদে, সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। রাজধানীর হাজারীবাগ বাজারের একটি লেদারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। দুপুর 2টার পরে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। পরে পর্যায়ক্রমে বাড়ানো হয় আরও 10টি ইউনিট। 4তলা ভবনের 4র্থ তলায় লেদারের গোডাউনে আগুন লেগেছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিস। এই যে আমার ব্যাগ আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের চক বাজারে মাছের সরবরাহ বেড়েছে। নদী, খাল, পুকুর সহ যোগান বেড়েছে সামুদ্রিক নানা মাছের। তবে দাম বেশি হওয়ায় হতাশ ক্রেতারা। ব্রয়লার মুরগির দাম কমলেও কমেনি গরু, খাসির মাংসের দাম। এদিকে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। শুক্রবার সকাল থেকে বিক্রেতার হাগডাক ও ক্রেতার সমাগমে মুখর হয়ে ওঠে চট্টগ্রামের চকবাজার। সামুদ্রিক মাছের পাশাপাশি নদী, খাল ও পুকুরের নানা প্রজাতির মাছের দেখা মেলে এই বাজারে। এমনকি কাপ্তাই লেক থেকে জেলেরা নিয়ে আসেন বড় আকারের বোয়াল মাছ, যা বাজারে বিক্রি হয় 800 টাকা কেজিতে। একটু ওজনে বেশি হলে কেজিতে দাম বেড়ে দাঁড়ায় 1000 টাকায়। মাছ 800 টাকা, 3 কেজি 700 গ্রাম আছে, বুঝছেন? এটা 800 টাকা পারবেন। এটা কাপ্তাই থেকে। চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জ থেকে চকবাজার এসেছেন প্রদীপ চক্রবর্তী। সব ধরনের মাছের দাম শুনে হতাশ তিনি। মাংসের চেয়ে মাছের দাম বেশি, আর এখানে মাছের দাম বেশি হওয়াতে এখানে ফ্রেশ মাছগুলো পাওয়া যায়। মাছ ছাড়াও বেড়েছে গরু, মহিষ সহ খাসির মাংসের দাম। কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দর, তবে অপরিবর্তিত সোনালী মুরগির বাজার। গত সপ্তাহে আমরা গত মাসের শুরুতে 210 টাকা 200 টাকা ছিল। এই সপ্তাহে হচ্ছে আমাদের ব্রয়লার মুরগি 180 থেকে 190। এখন কিছুটা কমে গরুরটা কিছুটা কন্ট্রোল আসছে, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট। আর এক দামে কোনো কিছু নাই। খাসি ছিল আগে 800 টাকা আর 900 টাকা, এখন সে খাসি এখানে বিক্রি করতে যায় 1100 টাকা। সবজির দামও কমছে, অনেক কমছে। আর মাছের দাম আর একটু কমবে আশা করি। এইদিকে বাজারে সরবরাহ বাড়ায় কমেছে শীতকালীন সব ধরনের সবজির দাম। তো নানা রকমের সবজিতে বেড়ে গেছে। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।
রাজশাহীতে সবজির ন্যায্য দাম না পাওয়ায় হতাশ চাষিরা, ফলে জমিতে নষ্ট করছেন সবজি। উৎপাদন ও বিপণন বিভাগের সমন্বয়ের অভাবকে দায়ী করছে কৃষি বিভাগ। অন্যদিকে সঠিক প্রশিক্ষণের অভাবে উৎপাদন ও চাহিদার ভারসাম্য বজায় রাখতে না পারায় এমন বিপর্যয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতিউর মর্তুজার পাঠানো তথ্যের ডেস্ক রিপোর্ট। রাজশাহীর পবা উপজেলার কৃষক নজরুল ইসলাম প্রায় ৮০,০০০ টাকা খরচ করে ১ বিঘা জমিতে ফুলকপি চাষ করেছিলেন। বাজারজাত করার খরচের থেকে দাম কম হওয়ায় জমিতেই তিনি ফুলকপি নষ্ট করতে বাধ্য হচ্ছেন। কবি লেওয়ার লোক না, কেউ খাইছে না। বিলে দেখেন কত কবি, অথচ একটা লোক কেউ ভুল কি দেওয়া দেখছে না যে কবি আছে কি। অন্যান্য কৃষকও জানান একই কথা, ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসানে পড়ে দিশেহারা তারা। তুলছি না, যেটা লস 2 টাকার কবি, আর পাশে তো লিবে 3 টাকা করে। আপনার দামই নাই সেমের, আমরা বেশি 10 টাকা কেজি আর ওরা বেশি 20 টাকা 25 টাকা। আমাদের তোলার পয়সা হয়েছে না, মানে পাইকারি দামে কিনলে এরকম দাম দিচ্ছে, আর খুচরা হয়তো 2-5 টাকা 4 টাকা এরকম বিক্রি হয়েছে। কৃষকের লোকসানের কারণ হিসেবে কৃষি অধিদপ্তরের উৎপাদন ও বিপণন বিভাগের সমন্বয়ের অভাবকে দায়ী করলেন এই কৃষি কর্মকর্তা। মার্কেটিং যে কৃষি বিপণন অধিদপ্তর আছে তাদের সাথে আমরা মানে এটা যদি আরো হয় সেক্ষেত্রে আমাদের মার্কেটটা ডেভেলপ হবে। কৃষি যারা কৃষক আছে, প্রান্তিক কৃষক, ক্ষুদ্র কৃষক, এক পর্যায়ে যারা কমার্শিয়াল চাষি, তারা কিন্তু আরো লাভবান হবে। বিশেষজ্ঞদের অভিমত, এমন বিপর্যয় এড়াতে কৃষক ও কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে চাহিদা ও যোগানের ভারসাম্য নিশ্চিত করতে হবে। কৃষককে প্রশিক্ষিত করতে হবে যে একটি ফসল এক সময় বপন না করে একটা টাইম সোয়িং গুলোর পরিবর্তন এনে বিভিন্ন সময়ে রোপণ করলে ওই ফসলগুলো একটু আগপাচ করলে পারে সরবরাহটা নিশ্চিত করা যায়। লোকসান এড়াতে ফসল চাষে বৈচিত্র্য নিয়ে আসার পাশাপাশি কৃষকদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV নিয়ে অহেতুক আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানাচ্ছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। তারা বলছেন ভাইরাসটি সাধারণ ফ্লুয়ের মতো, এতে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। সতর্কতা হিসেবে ভিড় এড়িয়ে চলা ও মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন তারা। ইনফ্লুয়েঞ্জা ধাঁচের একটি ভাইরাস হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV। সারা বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন অনেকে। এরই মধ্যে বাংলাদেশে এর সংক্রমণে মৃত্যু হয়েছে এক নারীর। প্রায় 70 বছর ধরে পৃথিবীতে এই ভাইরাসের অস্তিত্ব ছিল বলে ধারণা। 2001 সালে এর প্রথম শনাক্ত করা হয় নেদারল্যান্ডসে। পুরনো এই ভাইরাস চীনে নতুন করে একজনের শরীরে শনাক্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন ভাইরাসটি সাধারণ সিজনাল ফ্লু এর মতোই, এটা নিয়ে এত চিন্তিত হবার কোনো কারণ নেই। হিউম্যান মেটানিউমো ভাইরাস নিয়ে যে দ্বিধা আমাদের জনগণদের কাজ করছে, আমি বলতে চাই এটা নিয়ে দ্বিধার কোনো কারণও নাই এবং আতঙ্কিত হওয়ার কারণ নাই। এটা একটা সাধারণ ভাইরাস, এটা অনেক দিন থেকেই পৃথিবীতে ছিল এবং আছে এবং ভবিষ্যতেও থাকবে। এবং এটা সাধারণত একটা সর্দি কাশি করে থাকে, যেটা সিজনাল ফ্লু হিসাবে আমরা গণ্য করতে পারি। শুধুমাত্র যাদের দুর্বল লাং থাকে অথবা ইমিউনো কম্প্রোমাইজ থাকে তাদের ক্ষেত্রে এটা নিউমোনিয়া করতে পারে অথবা ফ্যাটালিটি করতে পারে। সাধারণ জ্বর, সর্দি, কাশির মতোই এর লক্ষণ। তবে সতর্কতা অবলম্বনে ভিড় থেকে বিরত থাকা ও মাস্ক পরে বের হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যদি দেখি আমি খারাপ হচ্ছি, যাবো ডাক্তার, তখন পরীক্ষা করবেন। আদারওয়াইজ এটার পরীক্ষা করার কোনো দরকার নেই। আমি পার্সোনাল প্রোটেকশনের জন্য কি করব? আমি এই সময়টা মাস্ক ব্যবহার করব, আমি আননেসেসারি ক্রাউডিং গুলোকে আমি অ্যাভয়েড করব, আমি প্রচুর পরিমাণে হেলদি ফুড খাবো। কাশি আমার হয়ে যায়, আমি সবসময় একটা রুমাল ব্যবহার করব, মাস্ক ব্যবহার করব। 5 বছরের কম বয়সী শিশু ও 65 বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের কিংবা যারা হৃদরোগ ও ফুসফুসের রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে এই ভাইরাসে আক্রান্ত হলে ঝুঁকি বেশি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। HMPV সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 7 নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসকরা জানিয়েছেন শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি আক্রান্ত হয় এ ভাইরাসে। আতঙ্কিত না হয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ তাদের। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। করোনা ও ডেঙ্গুর পর এবার মহা আতঙ্কে চীনের হিউম্যান মেটানিউমো ভাইরাস। তবে এই ভাইরাস বিশ্বজুড়েই চোখ রাঙানোর কারণে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে স্বাস্থ্যবিধি মানার 7 নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 15 জানুয়ারি থেকে শুরু হয়েছে নির্দেশনা বাস্তবায়ন। বসানো হয়েছে থার্মাল স্ক্যানারও। এরপর যেহেতু একটা গেটওয়ে, বিশেষ করে আমাদের
আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আমাদের এয়ারপোর্ট গেটওয়ে হওয়াতে আমরা এখানে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা জারি করেছি। আনঅফিসিয়ালি 14 তারিখ থেকে এবং অফিসিয়ালি গতকাল 15 তারিখ থেকে আমরা আমাদের এই নির্দেশনা চালু করেছি। আমরা বিমানবন্দরকে অবহিত করেছি এবং আমরা আমাদের নিয়ন্ত্রণাধীন 15টা উপজেলার মধ্যে আমরা লিফলেট এবং বিতরণ করা শুরু করেছি এবং স্বাস্থ্য শিক্ষা দেওয়ার জন্য আমরা জোর তাগিদ দিয়েছি। তবে চট্টগ্রাম মেডিকেল পরিচালক বলেন, অন্যান্য ভাইরাসের মতো এই নতুন ভাইরাস মোকাবিলায়ও চট্টগ্রাম মেডিকেল প্রস্তুত রয়েছে। আমরা যখন হাসি কাছে দিব, আমরা যেটা কাস্টমস আছে আমরা হাতের কোণে ব্যবহার করব, মাস্ক ব্যবহার করব, তারপর হচ্ছে ঘন ঘন আমরা হাত পরিষ্কার করব। এইভাবে যদি আমরা মেজার নিই তাহলে কিন্তু আমাদের এই ভাইরাসটা অনেক কমে যাবে। এইদিকে 14 বছরের কম বয়সী শিশু এবং 65 বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে এই রোগের সংক্রমণ বেশি দেখা যায় বলে জানান সিভিল সার্জন। যারা কম বয়সী এবং যারা অধিক বয়সী এবং যাদের আগে থেকে কিছু রোগ আছে, অ্যাসমা থাকতে পারে, হার্ট ডিজিজ থাকতে পারে, কিডনির সমস্যা থাকতে পারে, ওরা একটু বেশি ঝুঁকির মধ্যে থাকে। মাস্ক পরিধান করবেন, যেখানে জনসম্মুখ বেশি সেখানে আপনারা একটু অ্যাভয়েড করে চলবেন। আপনারা কোনো ধরনের সর্দি কাশি জ্বর হলে আপনার ডাক্তারের পরামর্শ নেবেন। তাই আতঙ্কিত না হয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। তরুণ প্রজন্মকে পড়াশোনায় বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তরুণ প্রজন্ম এখন প্রযুক্তির সঙ্গে অনেক এগিয়ে। শুক্রবার বিকালে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীদের 184 বছর পূর্তি পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, সাংবাদিক শফিক রহমান সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীরা। মেধাবী বর্তমান গভর্নর আহসান মনসুর সাহেব, তিনি তরুণ প্রজন্ম এখন অনেক অ্যাডভান্স, অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত, অনেক বেশি তারা জানে, কিন্তু ওই জানাটার কখনো শেষ নাই। এবং যে কথা বলতে যাচ্ছি যে সবচেয়ে বেশি তাদের লেখাপড়াটার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আগামীকাল সকাল 10টায় রাজশাহীর মাদ্রাসা মাঠে জামায়াত ইসলামের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। কর্মী সম্মেলনে লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে জানান মহানগর জামায়াতের আমির ডক্টর কেরামত আলী। তিনি জানান, সমাবেশ স্থল প্রস্তুতের শেষ মুহূর্তের কাজ চলছে। সমাবেশ থেকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান চলমান সংস্কার ও আগামী নির্বাচনে কর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। দেশের সংবাদে সময় হলো একটি বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। আমন্ত্রণ আরেকবার দেশের সংবাদে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার প্রস্তাব নাগরিক ভাবনা শীর্ষক আলোচনার সভা চলছে। সেখানে এই মুহূর্তে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সরাসরি ইন্টারভেন না করতে পারে সেটা আমাদের মেকানিজম বের করতে হবে। ওদেরকেই বলতে হবে যে তুমি যদি এদের সাথে ইন্টারাকশন, তোমাদের একটা ওই রকমের একটা এজেন্সি করে দিবা যেটা তোমাদের মিডিয়া হ্যান্ডলিং করবে, বাইরে কিছু করবে না। ওদের মিডিয়া অফিস, এটা একটা প্রপার মিডিয়া অফিস। যদি আপনার এই রিপোর্টের ব্যাপারে সমস্যা মনে হয়, আপনি আমাকে রিজনের মাধ্যমে জানান যে আপনার রিপোর্টটা ভুল, আমি তখন আই উইল টেক কারেক্টিভ মেজার। আপনি জোর ইনফ্লুয়েন্স করে বলবেন না যে না এই রিপোর্টটা উঠাতে হবে, এটা এই রিপোর্ট চলবে না, এটা বলা যাবে না। আমার যদি রিপোর্ট অথেন্টিক থাকে আমি সেখানে স্ট্যান্ড করব। এবং এগুলো ঘটনা ঘটলে যাতে আমরা সবাই কালেকটিভলি একসাথে দাঁড়ায় বলি যে না আমরা এটা নিব না, এই প্রেশার আমরা নিব না, আদারওয়াইজ আমি জার্নালিজমই করব না।
এটা যাতে এই গভর্নমেন্টের সময় এই আওয়াজটা সবাই মিলে তুলবেন। কোনো ইন্টেলিজেন্স এজেন্সি, কোনো এনএসআই, ডিজিএফআই যেই হোক না কেন, সেই জন্য আপনার বয়ানটাকে না, আপনাকে মানে আমাদের জার্নালিজমের জন্য ইন্টারভেন না করতে পারে। আপনি মিথ্যা নিউজ করলে অবশ্যই সে তার পিআরওর মাধ্যমে আপনাকে একটা পাঠাতে পারে, যে দেখেন রিজয়েন্ডার পাঠাতে পারে, এটা এনি গভর্নমেন্ট এজেন্সি পারে, এটাই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস বাইরেতেও। কিন্তু তাই বলে আপনাকে ফায়ার করা, আপনার নিউজটাকে নামিয়ে ফেলা, যে ভালো নিউজকে, এটা তো এগুলো যাতে না হয় সেটার জন্য আমাদের নিজেদের একটা মেকানিজম তৈরি করতে হবে। তারপর হচ্ছে আমাদের গভর্নমেন্টের ইন্টারভেনশন। আগে যেটা হয়েছে আপনারা জানেন, আমরা শুনেছি যে মন্ত্রীরাও ইন্টারভেন করতেন ভয়াবহ রকমের। একটা মন্ত্রীর সাথে ইন্ডিয়ান অ্যাম্বাসেডারের এক ছবি নিয়ে একটা ছেলের চাকরি চলে গিয়েছিল। ওইখানে ইন্ডিয়ান অ্যাম্বাসেডারকে একটু দেখাচ্ছে, এই জন্য উনি ভালো মতো ভালো পোস্টারে আছেন, আর মন্ত্রীকে খুব একটু সাবমিসিভ লাগছে, নিয়মান লাগছে। ওই ছবিটা ওই ছেলেটা কেন পোস্ট করলো, সেই জন্য ওর চাকরি চলে গেছে। ওরা বলা যায় ওর চাকরিটা খাও। বা মন্ত্রী বলছেন এই আপনার ওইখানে যিনি চিফ এক্সিকিউটিভ আছেন বা চিফ নিউজ এডিটর আছেন, সে বিএনপির লোক, ওর চাকরিটা চলে যেতে হবে। আমি এটাও শুনেছি। এইটাও এই ধরনের ইন্টারভেনশন থেকেও আমাদেরকে বেরোতে হবে না। আমরা আমাদের সময় আমরা বলছি যে আমরা কোনো ইন্টারভেনশন করছি না, আমরা আমাদের সমস্ত স্টেটের অর্গানরে বলছি যে আপনাদের ইন্টারভেনশন করছি না, বাট এটা যে আবার রিপিটেড হবে না। দর্শক, আমরা যুক্ত ছিলাম ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার প্রস্তাব নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায়, যেখানে বক্তব্য রাখছিলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। দর্শক, সংবাদের একদম শুরুতেই আমরা আপনাদের যেমনটি জানিয়েছিলাম যে রাজধানীর হাজারীবাগে লেদারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানকার সবশেষ খবরাখবর আমরা এই মুহূর্তে জানবো। যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী জুবাইর সানি। সানি, অগ্নি কতটা নিয়ন্ত্রণে এসেছে পর্যন্ত এবং ছড়িয়ে পড়ারও সম্ভাবনা আছে কিনা সেটিও জানাবেন, এবং এখন পর্যন্ত সূত্রপাত কিভাবে হলো সেটি জানা গিয়েছে কিনা এবং হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা সেটিও জানাবেন। আমার পিছনেই যে 8তলা ভবন, এই ভবনের কিন্তু 5তলায় আগুনটি লাগে ঠিক দুপুর 2টার সময়। এখনো ফায়ার সার্ভিসের 12টি ইউনিট তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন যে 5তলায় আগুন লাগার পর সেই আগুন কিন্তু 6-7 তলায় ছড়িয়ে পড়ে। তো এখন বলা যায় যে অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসা গেছে, কিন্তু এখনো পুরোপুরি আসলে নিয়ন্ত্রণে আসেনি আগুন। কারণ ফায়ার সার্ভিসের কর্মীদেরকে আমরা যেটি দেখছি যে তারা এখন যে ফ্লোরগুলোতে পানি দিচ্ছেন, তার মানে তারা অনেকটাই ভিতরে ঢুকতে পেরেছেন এবং সেই আগুন নিয়ন্ত্রণে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। অনেকটাই আমরা দেখতে পাচ্ছি যে আগুনের যে তীব্রতা সেটি এখন নেই। আমি যদি বলি যে এই যে ভবনটি 8তলায় ভবনটি, এই ভবনে কিন্তু অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে। ফ্যাক্টরি, সেখানে চামড়াজাত অনেকগুলো দ্রব্য তৈরি হয়, পণ্য তৈরি হয়, এবং আমরা সাধারণ এলাকাবাসীর সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি এখানে প্লাস্টিক কারখানাও রয়েছে। সেক্ষেত্রে এখানে কেমিক্যাল থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সে কারণে আগুনের তীব্রতা অনেকটাই বেড়েছিল, যেটি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের কাজ করতে হচ্ছে। দুপুর 2টার সময় যখন আগুন লাগে তখন ফ্যাক্টরিতে কেউ ছিল না, সবাই নামাজে গিয়েছিল। সে কারণে কিন্তু হঠাৎ করে আগুনটি আসলে ছড়িয়ে পড়ে। দেখতে পাচ্ছেন যে এখন হালকা ধোঁয়া বের হচ্ছে এবং প্রতিটি ফ্লোরেই আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা প্রবেশ করতে পেরেছেন। এখন আগুন নিয়ন্ত্রণের যে চেষ্টা সেটি তারা করা হচ্ছে। আমি একটু দেখাই যে এখন কিন্তু যে প্রত্যেকটি গ্লাস ভেঙে পড়ছে, কারণ ফায়ার সার্ভিসের কর্মীরা ভিতরে যখন পানি দিচ্ছে তখন যে জানালার যে গ্লাসগুলো রয়েছে সেগুলো নিচে ভেঙে পড়ছে। আমরা একটু পিছিয়ে যেতে চাই, কারণ এটি আসলে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু ফ্লোরগুলো থেকে ধোঁয়া বের হচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা মোটামুটি আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন বলেই আমাদের খালি চোখে যতটুকু আসলে এখন পর্যন্ত মনে হচ্ছে। এবং ফায়ার সার্ভিসের 12টি ইউনিট তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রথমে 2টি ইউনিট, এরপরে কিন্তু আস্তে আস্তে যখন আগুনের তীব্রতা বাড়ে তখন কিন্তু ইউনিটের সংখ্যাও বাড়ানো হয়। তো আমি একটু যদি এখন বলি যে দুপুর 2টায় যে আগুনটি লাগে সেটি কিন্তু এখন বলা যায় যে অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছে, কিন্তু আগুন
আগুনের লাগার কারণ সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি এবং এই ঘটনায় এখন পর্যন্ত কারো হতাহতের সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি বা ফায়ার সার্ভিস আমাদেরকে জানায়নি। তো এই ছিল আমার কাছে আগুনের সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। গোপালগঞ্জ চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন। গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস চাপায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার ভোর 6টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনাগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলে 2 জন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও 1 জন। অন্যদিকে ভোর 4টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় চাপায় আরও 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ জানায়, সকালের নাস্তা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। পথে দ্রুতগামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে মারা যান তারা। তাদের মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। অবৈধ যানবাহনের দৌরাত্মে দুর্ভোগে বরিশাল নগরবাসী। যাত্রীর চেয়ে যানবাহনের সংখ্যা বেশি হওয়ায় বাড়ছে যানজট এবং নগর ভবনের উদাসীনতাকে এক্ষেত্রে দুষছেন নগরবাসী। সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ দিচ্ছেন বিশিষ্টজনরা। অবৈধ যান নিয়ন্ত্রণের পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে ট্রাফিক বিভাগ। মোহাম্মদ শুভ হাওলাদারের ক্যামেরায় সাইফুর রহমান মিরনের রিপোর্টে দেখুন বিস্তারিত। সড়কে সারিবদ্ধভাবে ইজিবাইক, সিএনজির লাইন। বরিশাল মহানগরের যানজটের দৃশ্য এটি। অবৈধ এসব যানবাহনের দৌরাত্মে নগর জুড়ে তীব্র যানজট, অসহনীয় দুর্ভোগ, নগর কর্তৃপক্ষের উদাসীনতা এবং ট্রাফিক ব্যবস্থাকে দুষছেন নগরবাসী। অটো বা যানবাহনের যে চাপে রাস্তার মোড়ে অনেক জাম হয়। সিটি কর্পোরেশনের উদ্যোগ নেয়, আবার কি মাঝে মাঝে ছেড়ে দেয়। যাত্রী ও চালকদের অভিযোগ, নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেন না তারা। বাড়ছে দুর্ঘটনাও। আমার একটা লঞ্চ আছে ভোলা বরিশাল লাইনে, আমি 9টা ছাড়বো, আমার আস্তে আস্তে 10 কমে গেছে যানজটের কারণে। ব্যক্তিগত কাজে যাইতে পারে না, মানে স্কুল কলেজে যাইতে পারে না। এক একজনের দেখা গেছে যে 7-8টা অটো, এগুলো ম্যাক্সিমাম লাইসেন্স নাই। আমাদের প্রত্যেক ড্রাইভারের আইডেন্টি কার্ড আছে, আইডেন্টি কার্ডের মাধ্যমে তারা গাড়ি চালাইবে। আর সিটির বাইরে যাদের গ্রাম পঞ্চায়েতের কার্ড আছে তারা গ্রামের ভিতরে চালাইবে। যানবাহনের সংখ্যা বেশি হওয়ায় নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে বলে দাবি ট্রাফিক বিভাগের। আমরা এগুলো নিয়ন্ত্রণের জন্য যে কাজটি শুরু করেছি, আমরা অভিযান পরিচালনা করছি। অলরেডি 2টি শহরের বাইরে চেকপোস্ট বসানো হয়েছে এবং প্রতিদিনই গাড়ি আটক করা হচ্ছে, কিন্তু তারপরেও গাড়ির সংখ্যা অনেক বেশি। অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ সচেতন মহলের। এক্ষেত্রে পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছে সিটি কর্পোরেশন। স্থানীয় প্রশাসনের সঙ্গে সিটি কর্পোরেশন যেন এর সঙ্গে যোগ হয়ে এই ব্যবস্থা যাতে করে আর না চলে, এই ব্যাপারে তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। তারা যখন আমাদের কাছে নবায়ন করে নিয়ে যাবে, তারপরে তারা ঠিকমতো চলবে। এর বাইরে যদি কেউ থাকে তাহলে এগুলো আবার পুলিশকে চিঠি দেওয়া হবে যে অনুমোদন ছাড়া কোনো যানবাহন যেন এখানে না চলে। সিটি কর্পোরেশনের তথ্য মতে প্রায় 7,000 যানবাহনের অনুমোদন থাকলেও চলাচল করছে 25,000-এর বেশি। বরিশাল মহানগরে অবৈধ যানের দৌরাত্মে বাড়ছে জনদুর্ভোগ। এজন্য নগর ভবন এবং ট্রাফিক ব্যবস্থাকে দুষছেন চালক এবং সাধারণ যাত্রীরা। দ্রুত সড়কের শৃঙ্খলা ফেরানোর দাবি করেছেন নাগরিকরা। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল। যুক্তির আলোয় মুক্তির জয়গান স্লোগানে বাগেরহাটে প্রথমবারের মতো বসুন্ধরা সিমেন্ট এনডিএফ বিডি বাগেরহাট জেলা বিতর্ক উৎসব শুরু হয়েছে। উপলক্ষে সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে অডিটোরিয়াম উৎসব শুরু হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান AKM শোয়েব, মহাপরিচালক লায়ন এবং 9 উপজেলার 5 শতাধিক শিক্ষার্থী। বিতর্ক উৎসবে অংশগ্রহণ করতে পেরে খুশি তারা।
বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সহযোগিতা এবং রোটারি ক্লাব অফ বারিধারার তত্ত্বাবধানে মানিকগঞ্জে চক্ষু রোগীদের বিনামূল্যে সেবা প্রদান করা হয়েছে। সকালে জেলার সিংগাইরের বাইরা কলেজ, সিংগাই গার্লস হাই স্কুল ও মানিকনগর মাহমুদিয়া দাখিল মাদ্রাসার প্রায় ৩,০০০ লোককে এই সেবা দেওয়া হয়। এ সময় ম্যাঙ্গো গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান ও রোটারি ক্লাব অফ বারিধারার সভাপতি ইঞ্জিনিয়ার এ মান্নান, রোটারি ক্লাব বারিধারার সাবেক সভাপতি এম ফসিহুর রহমান সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। দূরের জিনিস আমি কম দেখি, তার জন্য ড্রপ ওষুধ দিয়েছে বিনামূল্যে। চশমা দিছে কাছে দেখার জন্য, আর 2টা ড্রপ দিছে ওই চোখে, একটা হলো 4 ফোঁটা আর একটা হলো 2 ফোঁটা করে। 3টা ভেন্যুতে আমরা আশা করতেছি 2000-এর বেশি রোগী হবে। এখন পর্যন্ত অলরেডি প্রায় 700-800 রোগী চিকিৎসা হয়েছে, দেখা হয়ে গেছে, বেশি হয়ে গেছে। দেশের সংবাদের সময় হলো আরেকটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। ব্রাইট গ্লো আমন্ত্রণ আরেকবার দেশের সংবাদে। ছুটির দিনে পর্যটকের সমাগমে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত, জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি। যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, ছুটির দিনে পর্যটকের ভিড় কেমন দেখছেন সমুদ্র সৈকতে? আমি এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকতের যে সুগন্ধা পয়েন্ট আছে সেখানে। আসলে সৈকতের এই পয়েন্টেতে আজকে সকাল থেকেই পর্যটকে মুখর। যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, কক্সবাজারে শুধুমাত্র এই পয়েন্টে নয়, প্রায় সবকটি পয়েন্টে আজকে পর্যটকে মুখর হয়েছে। আমাদেরকে হোটেল মোটেলের যারা ব্যবসায়ীরা রয়েছেন, হোটেল মোটেল মালিক সমিতি, তারা যেটি বলছেন যে আজকে প্রায় 60 থেকে 70% পর্যন্ত যে হোটেলের রুম আছে সেগুলো বুকিং হয়েছে। তো সেহেতু ধারণা করা যায় যে ডিসেম্বর থেকে যে পর্যটনের যে সিজন শুরু হয়েছে এটি অব্যাহত রয়েছে এবং একইভাবে চলতেই আছে, এবং আশা করছে তারা এভাবে চললে মোটামুটি পর্যটনের কক্সবাজার প্রাণ ফিরে পাবে। তো কক্সবাজারের সৈকতে আসলে দেখছিলাম যারা মোটামুটি পর্যটকের নিরাপত্তায় যারা দায়িত্ব পালন করছে তারাও সচেষ্ট রয়েছে, এবং এখানকার যারা লাইফ গার্ডের কর্মীরা রয়েছে তাদেরকেও মোটামুটি সচেষ্ট অবদানে দেখা গেছে। তো এই ছিল আসলে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে সর্বশেষ খবরাখবর। ইরফান, আপনাকে ধন্যবাদ। যুক্ত ছিলেন সহকর্মী ইরফানুল হাসান। শরীয়তপুরে এজলাস সংকটে ব্যাহত হচ্ছে আদালতের কার্যক্রম। 23 বিচারকের বিপরীতে এজলাস রয়েছে 15টি। এজলাস আর অফিস কক্ষ সংকটে দিন দিন প্রকট হয়ে উঠছে মামলা জট। তবে বরাদ্দ পেলে নতুন ভবনের নির্মাণ কাজ শুরুর কথা বলছে জেলা গণপূর্ত বিভাগ। এছাড়া দেশের সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।